ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের শ্বাস রব এরকম, তাই না? অন্তত ভারতের পক্ষ থেকে তো সেরকমই প্রচার করা হচ্ছে তাদের মিডিয়াগুলো থেকে। তো এই যুদ্ধের মধ্যে শুনলাম যে পাকিস্তানও নাকি হুঙ্কার দিয়েছে। তা তো দিবেই, তাদের পারমাণবিক অস্ত্র আছে। ভারত যদি কোনো উচ্চবাচ্য করে হুঙ্কার দেয় তাহলে পাকিস্তানকে চুপ করে থাকবে না। আর তাদের ওখানে ওই যে সামরিক বাহিনী বেসিক্যালি ক্ষমতায়, যদিও ওই উপরে দেখা যায় শাহবাজ শরীফ নির্বাচিত সরকার, কিন্তু বাস্তবে তো সেখানে সেনাবাহিনী ক্ষমতায়। তো জনগণের প্রতি তো তাদের কোনো দায়বদ্ধতা নেই। ওই যুদ্ধ ভাব থাকলে তাদের সুবিধা, তখন দেশে ওই রাজনৈতিক অস্থিরতা, মানুষজন খেয়ে না খেয়ে আছে, অর্থনৈতিক কষ্টে আছে, এই বিষয়গুলো তো তখন ভুলে যায়। এই ধরনের পরিস্থিতি পাকিস্তানের জন্য কিন্তু খুবই ভালো। কিন্তু আসল ঘটনা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে চাপানুতরে বাংলাদেশ কিন্তু খুব মজায় আছে। কারণ গত 5 আগস্ট বাংলাদেশে এই যে শেখ হাসিনার পতনের পর ভারত খালি বাংলাদেশকে নিয়ে পড়েছিল না, আজ এইটা করে তো কাল সেইটা করে, হ্যান করে ত্যান করে, নানা কিছু করে। হ্যাঁ, বাংলাদেশের সরকার তো একটু পেরেশানের মধ্যে ছিল, এটা তো বলাই বাহুল্য। এখন পাকিস্তানের সাথে এই যে গণ্ডগোল শুরু হয়ে গেল, কাশ্মীরে ওই যে 26 জন 27 জনকে কারা জানি কী করছে, জঙ্গিরা নাকি এসে হত্যা করছে। এদের মধ্যে কয়েকজন নাকি পাকিস্তান থেকে আসা, আর কয়েকজন আবার ওই যে কাশ্মীরের নিজস্ব মুমিন মুসলমান। তো তাদেরকে এখন জঙ্গি বলা হচ্ছে। পাকিস্তান যতই বলছে যে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু ভারত তো সেটা মানতে নারাজ। এখন কোন পয়েন্টে মানতে নারাজ কে জানে। কিন্তু যাই হোক, এখন তাদের মধ্যে যেহেতু উত্তেজনা, তাহলে এখন এই ভারত বাংলাদেশের প্রতি এখন নজর কম দিবে কি, তাই না? তাহলে বাংলাদেশের জন্য একটা সুবিধা না, ভারী মজার আর কি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলো বেশ রঙ্গ তামাশায় লিপ্ত, উৎসাহ উদ্দীপনায় লিপ্ত। তারাও চাচ্ছে যুদ্ধ একটা হোক, মানে বাংলাদেশের মানুষ কিন্তু চায় যে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হোক, তারপরে দুই দেশের ওপরে পারমাণবিক বোমা টোমা মারুক, মারলে পরে দুই দেশই ধ্বংস হয়ে যাক। বাংলাদেশ কিন্তু বস্তুত এরকমই চাচ্ছে, বাংলাদেশের মানুষের কামনা কিন্তু এরকমই। তবে আবার এরা মনে করে যে পাকিস্তান বেঁচে যাক, ভারত ধ্বংস হোক, এরকম। তো বাংলাদেশের মিডিয়া কিন্তু এই যে খবর দিচ্ছে কি, ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমাও ব্যবহার করতে পারে পাকিস্তান। হ্যাঁ, করতে পারে। পাকিস্তান যদি ভারতের সাথে প্রচলিত যুদ্ধে যদি টিকতে না পারে, তো একটা পর্যায়ে সে পারমাণবিক বোমা মারতেও পারে। এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? এই বোমা টোমা যে তৈরি করে রাখছে, এইটা তো আর শোকেসে সাজিয়ে রাখার জন্যে না, দরকার পড়লে ওটা তো মারতেও হবে নাকি। তবে নর্মালি মারবে না, সেটা আমরা বুঝি। এখন ধরা যাক যে দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে গেল এবং পারমাণবিক বোমা ব্যবহার শুরু হলো, তাহলে কি হবে? এটা নিয়ে দেখবেন যে অনেক লোকের অনেক রকম বিশ্লেষণ আছে। কিন্তু আমার বিশ্লেষণটা হচ্ছে, হ্যাঁ, পারমাণবিক বোমা যদি মারামারি হয় তাহলে দুই দেশের ক্ষতি হবে মারাত্মক, এবং সেই মারাত্মক ক্ষতির মধ্যে যে ঘটনাটা ঘটবে, আসলে তখন পাকিস্তানের অস্তিত্ব থাকবে না, কিন্তু ভারতের অস্তিত্ব থাকবে। কীরকম? ভারত একটা বিশাল দেশ না? এই বিশাল দেশের সব জায়গায় ওই পাকিস্তান পারমাণবিক বোমা মারতে পারবে না। ধরেন যে কোনো একটা শহরে মারলো, বা দুই তিনটে শহরে মারলো, ধরেন বোম্বে, দিল্লি, কলকাতা, চেন্নাই মিন্নাই, এরকম বড় বড় কিছু শহর টহর আছেন, এখানে মারলেও কিন্তু ভারতের অনেক জায়গায় বেঁচে যাবে। ভারত তো একটা বড় দেশ, তাই না? কিন্তু সেক্ষেত্রে ভারত কী করবে? ভারতও তাদের ওই মেইন শহরগুলোকে মেরে দিবে, পারমাণবিক বোমা দিয়ে মেরে দিলে ভারত কিন্তু পরবর্তীতে উঠে দাঁড়াতে পারবে, কিন্তু পাকিস্তান আর উঠে দাঁড়াতে পারবে না, এবং তখন পাকিস্তানের কোনো অস্তিত্বই থাকবে না। কারণ এমনিতেই ওখানে ওই যে ওয়াজিরিস্তানে ওখানে পশতুনরা যেমন আলাদা দেশ তৈরি করতে চায়, তারপরে এদিকে বালুচিস্তানে আলাদা দেশ করতে চায়, সিন্ধুতেও কিন্তু আলাদা দেশ করতে চায়। তো পারমাণবিক বোমা মেরে যদি ইসলামাবাদ, তারপরে করাচি, তারপরে ওদের যে রাওয়ালপিন্ডি, লাহোর ইত্যাদি এই শহরগুলোকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে ওদের সরকার বলে তো আর কোনো কিছু থাকবে না, সেনাবাহিনী বলে কোনো কিছু থাকবে না।
তখন ওটা একটা অনেকটা কী বলা যায় মগের মুল্লুকের রাজত্বে পরিণত হবে এবং সেখানে যে যে জায়গা দখল করে একটা আলাদা আলাদা রাষ্ট্র তৈরি করতে পারে সেরকমই করবে। বাট ভারতের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু ওরকম হবে না, কারণ ভারতে গণতান্ত্রিক সিস্টেম না। এখানে সারা ভারতে ওই যে ধরেন যে বিজেপি বা কংগ্রেসের নেতা নেত্রী আছে, তাই না? এখানে যদি খালি নয়াদিল্লির উপরে বোমা মেরে যদি ধ্বংস করে দেওয়া হয় তাদের সমস্ত নেতৃত্ব ওখানে, কিন্তু তাহলে গোটা ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু নেতৃত্ব বহাল তবিয়তে থাকবে। তারা কিন্তু আবার দেশটাকে পুনরায় গঠন করে নিতে পারবে এবং সেক্ষেত্রে যদিও ভয়ঙ্কর ক্ষতি হবে, অর্থনৈতিকভাবে উঠে দাঁড়াতে হয়তো বহু বছর লাগবে, কিন্তু ভারত দেশটা টিকে যাবে। বাট পাকিস্তানের কিন্তু অস্তিত্ব থাকবে না, এটা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। সুতরাং এই ধরনের রিস্ক নিয়ে পাকিস্তান এই পারমাণবিক মারবে কি না এটা কিন্তু প্রশ্ন। যদিও বাংলাদেশের মিডিয়াগুলো চায় যে হোক যুদ্ধ এবং অবশ্যই তারা চায় যে পাকিস্তান যেন টিকে থাকে, ভারত ধ্বংস হয়ে যায়, কিন্তু ভৌগোলিক কারণে পাকিস্তানের অস্তিত্ব থাকবে না, কিন্তু ভারত টিকে যাবে। এখন কি জানি পাকিস্তান সেই রিস্ক নিবে কিনা। অন্যদিকে দেখলাম যে ভারতের পক্ষে এই যে ইসরায়েল ব্যাপকভাবে সাপোর্ট দিয়েছে। এইখানে আমি যতটা শুনেছি ওই ইয়ের আগে যখন ইন্দিরা গান্ধীর আমল নাকি রাজীব গান্ধীর আমলে যখন এই যে পাকিস্তানে আমি যেটা শুনছি আর কি, যখন এই পাকিস্তানে পারমাণবিক কর্মসূচি হচ্ছিল, তারা তো ওই যে তাদের যখন ভুট্টো প্রধানমন্ত্রী ছিল সে কিন্তু তখন বলছিল যে ঘাস খেয়ে হলেও আমরা পারমাণবিক বোমা বানাবো। কেন বলছিল? কারণ 1974 সালে ভারত সর্বপ্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় এবং তখন ক্ষমতায় ছিল কে? ক্ষমতায় ছিল কি ইন্দিরা গান্ধী নাকি মোরারজি দেশাই, কি ভুলে গেলাম, যেই ক্ষমতায় থাক, বাট 1974 সালে তখন এই ভারতে এই পারমাণবিক বোমার প্রথম বিস্ফোরণ ঘটিয়েছিল। আর তখন ওই পাকিস্তানের ক্ষমতায় ছিল কিন্তু ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো। তখন সে বলছিল যে ঘাস খেয়ে হলেও আমরা কিন্তু পারমাণবিক বোমা বানাবো এবং তারপরে কিন্তু ওই যে তারা কিন্তু পারমাণবিক কর্মসূচিগুলো ব্যাপকভাবে জোরালো করে এবং তখন আমি একটা নিবন্ধে দেখছি ইসরায়েল কিন্তু ভারতকে মানে করছিল, ভারতকে প্রস্তাব দিছিল যে তারা যদি ভারতের বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয় তাহলে তারা ওই পাকিস্তানের ওই পারমাণবিক যেখানে প্রসেস করা হচ্ছিল আর কি, চুল্লিমুল্লি যেখানে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় ওইগুলা একেবারে মাটির সাথে গুঁড়ায় দেবে। কিন্তু ভারত সেই প্রস্তাবে রাজি হয় নাই। আমার মনে হয় যে এটা ভারত একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তখন ওই জিনিসটা যদি করতো তাহলে পাকিস্তান পরবর্তীতে কোনো কালে পারমাণবিক বোমার অধিকারী হতো না এবং অতঃপর তারা যে এই সন্ত্রাসমূলক একটা রাষ্ট্রে পরিণত হয়ে গেছে না, এখন তাদের দেশ সন্ত্রাস উৎপাদনের কারখানা হয়ে গেছে। এই কারখানাটা কিন্তু হতো না, কারণ ওই যে ভারতের মধ্যে প্রায় তারা সন্ত্রাস বা জঙ্গি রপ্তানি করে। কোন সাহসে? সাহস কিন্তু ওই যে পারমাণবিক অস্ত্র আছে এই সাহসে, যে তারা মনে করে যে যতই আমরা জঙ্গি মঙ্গি দিয়ে ভারতের মধ্যে হামলা টামলা করাই না কেন, ভারত পাকিস্তানে আক্রমণ করতে সাহস পাবে না। কারণ ওই যে পারমাণবিক বোমা আছে, যুদ্ধমুদ্ধ হলে পাল্টা পারমাণবিক বোমা মারাটা হতে পারে, এই সাহসে করবে না, তাই না? তো ইসরায়েল যে প্রস্তাব দিয়েছিল খারাপ দেয় নাই, ওই কাজটাতে যদি তৎকালীন সরকার রাজি হতো, মানে ভারতের সরকার, তাহলে কিন্তু আজকে এই বিপদের মধ্যে পড়তে হতো না। এবং তখন আমার কাছে কেন জানি মনে হয় যে পাকিস্তানেরও আজকে এই অবস্থা হতো না, তারাও অন্তত একটা উন্নয়নশীল দেশের কাতারে থাকতো। আজকে যেমন যে দেউলিয়া হয়ে গেছেন অর্থনৈতিকভাবে, এইটা হতো না। তখন এই যে অযাচিতভাবে এই সন্ত্রাসী উৎপাদনের কারখানা তারা হতো না। তখন ওই দেশের সরকারকে অবশ্যই জনগণের কল্যাণের দিকে নজর দিতে হতো। এই পারমাণবিক অস্ত্রই কিন্তু এই সত্যিকার অর্থে পাকিস্তান ধ্বংসের অন্যতম কারণ। কারণ ওইটার বলে বলিয়ান হয়ে তারা সারাক্ষণ এই যে ভারতের সাথে যুদ্ধহিংসী ভাব তৈরি করে রাখে এবং এই জন্যে তাদের দেশের যত রেভিনিউ আছে সেগুলা সিংহভাগ তারা খামোকা মিলিটারির পিছনে খরচ করে, জনগণের পিছনে খরচ করে না। আর এগুলো করতে করতেই কিন্তু আজকে পাকিস্তানের এই অবস্থা। মাঝখানে যখন ওই যে আফগানিস্তানে তালেবান দমনের নামে এই আমেরিকাকে
পাকিস্তান নানা রকম সুযোগ সুবিধা দিত, তখন কিছু সাহায্য সহযোগিতা পেত। এই জন্যে পাকিস্তানের প্রকৃতি অবস্থাটা কিন্তু অনেক দিন ধরে বোঝা যায়নি। যখনই আমেরিকা সরে গেছে আর এই সাহায্য সহযোগিতাগুলো সব বন্ধ হয়ে গেছে, তখনই কিন্তু পাকিস্তানের প্রকৃত চেহারাটা একেবারে সাথে সাথে ধরা পড়ছে যে একটা দেউলিয়া দেশের কাতারে চলে গেছে অনেকটা, তাই না? তো দেউলিয়া দেশে গেলে হবে কি, এখনও পারমাণবিক বোমা যেহেতু আছে, অতএব তারা তো ভারতকে হুমকি দামকি দিতেই পারে। এই যে ইসরায়েল যে প্রস্তাব দিয়েছিল, ওইটা যদি তৎকালীন ভারত সরকার সাহসিকতার সাথে যদি গ্রহণ করতো, তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না, এবং সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান দুই দেশেরই উপকার হতো। সেক্ষেত্রে ভারতকে অযথা বিপুল ব্যয় প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হতো না, আর পাকিস্তানকে তো করতে হতোই না। এই যেমনটা ধরেন যে 1981 সালে আমরা যদি আপনাদের মনে থাকে, এই ইরাকের সাদ্দাম হোসেনে কিন্তু সেখানে পারমাণবিক অস্ত্র বানাবে বলে তারা নানা রকম প্ল্যান পায় তারা করছিল। ইসরায়েল কিন্তু বিমান পাঠিয়ে একদিন একেবারে পুরো মাটির সাথে মিশাইয়া দিছিল। ওদের এই পারমাণবিক চুল্লি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে কর্মসূচি ছিল, সেটা কিন্তু ফ্রান্স তৈরি করে দিয়েছিল। কিন্তু যেই ফ্রান্সের লোকজন ওখান থেকে চলে গেছিলো, তার কয়েকদিনের মাথায় একদিন কথা নেই বার্তা নেই, ইসরায়েল বিমান টিমান পাঠিয়ে বোমা মেরে পুরো মাটির সাথে মিশাইয়া দিয়েছিল। তো যাই হোক, এখন দেখতে হবে যে ঘটনা কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। আসলে এরা যুদ্ধ করে কি করে না কে জানে। বাট আমার মনে হয় যে ভারতের এই যে মানে কৌশল, এটা সঠিক না। কারণ এই যে জঙ্গি বলতেছে, বিষয়টা তো আসলে ধর্মীয়, তাই না? ভারতের মধ্যে যে মুসলমানগুলো আছে, খুব অল্প সংখ্যক বাদে বাকি সবাই তো আসলে এই জঙ্গিদের সমর্থক। এটা তো বলাই বাহুল্য, তাই না? এটা তো বলাই বাহুল্য। তো পাকিস্তানের সাথে যুদ্ধ করলে ভারতের অভ্যন্তরে যারা এরা আছে, এদের কীভাবে দমন করবে? আমি তো এটার কোনো রাস্তা দেখিনি। এই যে কাশ্মীরে, সেখানে যে মমিন মুসলমানরা আছে, এরা কি জঙ্গি না? অধিকাংশ সরাসরি এত জঙ্গি না, বাট দেখবেন যে জঙ্গিদের সমর্থক। তো এদের মনোজগৎ থেকে জঙ্গি আদর্শ দূর করবে কিভাবে? পাকিস্তানের সাথে যুদ্ধ করে না। যে কাজটা করলে এই জঙ্গিপনা দূর করা হতো, সেটার একটা রাস্তা কিন্তু দেখিয়েছে। যে গতদিন একটা ভিডিও বানাইছিলাম যে পশ্চিমবঙ্গের বাদুরিয়া কোন জায়গায় একটা শিক্ষক সাব্বির হোসেন, সে কিন্তু এই মুসলমানদের কীর্তিকলাপে কাশ্মীরে দেখার পর, অর্থাৎ হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করছে, এটা দেখার পর সে ইসলাম ত্যাগ করছে। কেন? কারণ সে দেখছে যে ইসলামে, মানে কোরআন হাদিসে যা লেখা, ওই তথাকথিত জঙ্গিরা ওই কাজটাই করছে। এইটা বাইরে থেকে মানুষের কাছে সন্ত্রাসী বা জঙ্গিপনা মনে হতে পারে, বাট ওটাই ইসলামের বিধান। আর তখনই সে বিবেকের তাড়নায় তাড়িত হয়েছে যে এই ইসলাম যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছ থেকে, মানে সৃষ্টিকর্তার কাছ থেকেই আসে, তো সে কীভাবে অন্য এক দলকে বলতে পারে যে অন্য দলকে যাক খুন কর, তাই না? এটা তো বলতেই পারে না। অর্থাৎ সে বিবেকের তাড়নায় বুঝতে পারছে যে ইসলাম আসলে সঠিক ধর্ম না বেঠিক ধর্ম। এই জন্যই সে কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করছে। তা যদি না হয়, ইসলামকে যদি সত্য ধর্ম মনে করে থাকে, তাহলে কে খামোখা মরার পরে বলেন তো জাহান্নামের আগুনে ফুটতে চায় না? সবাই তো 72 হুরের সাথে মাস্তিই করতে চায়, তাই না? তার মানে ওই সাব্বির হোসেন বুঝে গেছে যে ইসলাম আসলে কী জিনিস, সত্য ধর্ম না মিথ্যা ধর্ম, তাই না? ভারত সরকারের উচিত এই বিষয়ে মনোযোগ দেওয়া, যাতে করে তাদের দেশে বসবাসরত মুসলমানগুলো তাদের ধর্ম সম্পর্কে, তাদের ধর্মের ভিতরকার আসল রহস্য জেনে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু এই ব্যাপারে ভারত সরকারের কোনো উদ্যোগ আছে আমি দেখি না। প্রাইভেটলি অনেক লোকজন হয়তো ভিডিও বানায়, প্রচারণা করে, কিন্তু সেটা কতটুকুই বা আরও ব্যাপকভাবে করা উচিত। এবং তাহলে এই ভারতের এই যে মুসলমান, কোটি কোটি মুসলমান, তাই না, এদেরকে যদি আপনি সচেতন না করেন, শিক্ষিত না করেন, তাদেরকে যদি আপনি রেডিক্যালাইজেশন না করেন, তাহলে তো এ ধরনের সন্ত্রাসী হামলা, জঙ্গি হামলা কিন্তু প্রতিনিয়তই হবে। কারণ ওই যে পাকিস্তানের 2-3 জন ওই জড়িত ছিল কাশ্মীরে, ঠিকই আছে, বাট স্থানীয় তো 2-3 জন ছিল। তো স্থানীয় 2-3 জন কেন তাদের সাথে যোগ দিল? তো এইটার কি উত্তর ভারত দিবে বলেন?
আর ভারতে পাকিস্তানের সেনাবাহিনী যেমন এই সমস্ত টঙ্গিদেরকে হয়তো লেলিয়ে দেয় ভারতে ঢুকে আকাম কুকাম করার জন্য, তো ভারতও বালুচিস্তানে নানা রকম অকারেন্স ঘটায় কি ঘটায় না? তো একই তো দোষে দোষী। এখন 26 জন মারা গেছে বলে ভারত যদি পাকিস্তানের এগেনস্টে যুদ্ধের হুমকি টুমকি দেয়, এটা তো আসলে ধাপ্পাবাজি, মানে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই না। ভারত যদি সত্যিকার অর্থে বাংলাদেশ ওই ভারতকে একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করতে চায়, তাহলে তাদের অবশ্যই শিক্ষার এবং ধর্ম সম্পর্কে সচেতনমূলক সমালোচনামূলক বিষয়গুলোকে আরও জোর দিতে হবে, আরও বেশি প্রচারণা করতে হবে, এবং তাহলেই এরা হয়তোবা উদার ধর্মনিরপেক্ষ এরকম হবে। অ্যান্ড দেন এই পাকিস্তান ভারতের এই যুদ্ধংদেহী ভাবটাপ এগুলো বন্ধ হবে, এবং তাহলে এরা উন্নয়নের রাস্তার দিকে ধাবিত হতে পারবে, বুঝছেন? কিন্তু রাজনীতিবিদরা কতটা এই লাইনে যাবে কে জানে। অপেক্ষাতেই থাকলাম, দেখি কি করে। ধন্যবাদ।